বলছি দীপালি, আমরা না কয়েকদিনের জন্য আবার গ্রামের বাড়িতে থাকতে যাচ্ছি। আমি আমার বাড়ির চাবিটা তোকে দিয়ে যাচ্ছি। আমার বাড়িতে যেই বিড়ালগুলো আছে, দিনে 2-3 বার ওদের একটু খাবার খেতে দিয়ে দিস তো। ওদেরকে এই গরমের মধ্যে আর সঙ্গে করে নিয়ে যাব না। এই বলে হিমাদ্রি দেবী তার গোটা বাড়ির চাবি তাদের প্রতিবেশী দীপালি দেবীর হাতে ধরিয়ে দেয় এবং নিজের পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতে চলে যায়। দুপুরবেলা হঠাৎ করে দীপালি দেবীর প্রতিবেশীর বাড়ির বিড়ালগুলোর কথা মনে পড়ে। আরে, আমি তো হিমাদ্রির বিড়ালগুলোকে সকাল থেকে খেতেই দিইনি। আজকে যা গরম পড়েছে, এই গরমে আমার তো বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছে না। যাই, বিড়ালগুলোকে একটু খেতে দিয়ে আসি। এই বলে দীপালি দেবী তার প্রতিবেশী হিমাদ্রি দেবীর বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটাও বিড়াল খুঁজে পায় না। বিড়ালগুলোকে সারা বাড়িতে খুঁজতে খুঁজতে সে 3 তলায় গিয়ে পৌঁছায়। সেখানে বিড়ালগুলো নিজেদের মতো ঘুমিয়ে থাকে। উফ, এই বিড়ালগুলো জ্বালাই আমাকে কষ্ট করে 3 তলায় উঠতে হলো। ভীষণ গরম লাগছে, ঘেমে একেবারে আমার জামা কাপড়গুলো ভিজে গেল। এদের বাড়িতে তো সবকটা ঘরেই এসি আছে, একটু এসিটা চালিয়ে বসি, না হলে এই গরমের মধ্যে মরেই যাব। এই বলে দীপালি দেবী প্রতিবেশীর বাড়ির এসি চালিয়ে আরাম করে বসে পড়ে আর বিড়ালগুলোকেও খাবার খেতে দিয়ে দেয়। বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আগে তো কোনোদিনও এসি ঘরে থাকিনি, তাই জানতামও না এসি ঘরে থাকতে এত আরাম লাগে। এক কাজ করি, ফোন করে আমার ছেলে আর মেয়েটাকেও ডেকে নি, ওরাও তাহলে এসি ঘরে আরাম করতে পারবে। এই বলে দীপালি দেবী তখনই তার মেয়েকে ফোন করে। তিতলি, তুই হিমাদ্রি মাসিমার বাড়িতে চলে আয় এখনই। ওরা কেউ বাড়িতে নেই, আমি এসি চালিয়ে দিব্যি আরাম করে শুয়ে আছি। তুই তোর দাদাকেও ডেকে নিয়ে চলে আয়। এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আরামসে আমরা ভাত ঘুম দেব। এই কথা শুনে তিতলি খুবই খুশি হয়। তিতলি তখনই তার দাদা তনয়কে সঙ্গে নিয়ে প্রতিবেশীদের বাড়িতে চলে যায়। প্রতিবেশীর বাড়ির এসি ঘরে ঢুকতেই তিতলি এবং তনয় দুজনেই খুবই আরাম পায়। আরে বাহ, ঘরটা তো কি সুন্দর ঠান্ডা চিল হয়ে আছে। বাইরে 40 ডিগ্রি গরম মনেই হচ্ছে না। কিন্তু মা, তুমি যে আমাদের এখানে ঘুমাতে বলছো, যদি হিমাদ্রি কাকিমা হঠাৎ করে চলে আসে তখন কি হবে? আরে না না, ওরা এখন অন্তত 10 দিন বাড়িতে ফিরবে না। ওরা তো বেশিরভাগ সময় গ্রামের বাড়িতেই থাকে। সেই জন্যই আমাকে বাড়ির চাবিটা দিয়ে গেছে, যাতে ওদের বিড়ালগুলোকে সময় মতো খাবার খেতে দিতে পারি। এই 10 দিন আমরা আরাম করে এসিতে ঘুমাতে পারবো। এই বলে তনয় তার মায়ের সঙ্গে সেই ঘরেই শুয়ে পড়ে। কিন্তু এমন সময় তিতলিকে তার বয়ফ্রেন্ড ফোন করতে থাকে, তাই তিতলি কি করবে বুঝে উঠতে পারে না। এই রে, রিন্টু তো এখন আমাকে ফোন করছে। ভাবলাম একটু আরাম করে এসি ঘরে ঘুমাবো, কিন্তু রিন্টুর ফোন না ধরলে ও তো আবার খুব রেগে যাবে। আইডিয়া, হিমাদ্রি মাসিমাদের তো প্রত্যেকটা ঘরেই এসি আছে, আমি পাশের ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করে ঘুমাতেই পারি। এই বলে তিতলি সুরসুর করে পাশের রুমে ঘুমাতে চলে যায়। পাশের রুমে গিয়ে সে এসি চালিয়ে শুয়ে পড়ে এবং বয়ফ্রেন্ডের সঙ্গে দিব্যি হেসে খেলে কথা বলতে থাকে। ওদিকে অনেকক্ষণ হয়ে গেলেও ববিতা তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে না পেয়ে খুবই অবাক হয়। অনেকক্ষণ তো হয়ে গেল, ওদের কাউকে দেখতে পাচ্ছি না তো। এই গরমের দুপুরবেলা কোথায় গেল সবাই? মা তো অনেকক্ষণ আগে বলেছিল হিমাদ্রি মাসিমাদের বাড়িতে যাচ্ছে বিড়ালকে খাবার দিতে, কিন্তু এখনো ওদের বাড়ি থেকে আসছে না কেন? এই বলে ববিতা তাদের প্রতিবেশী হিমাদ্রি দেবীর বাড়িতে যায়। বাড়ির মেন গেট খোলা দেখে ববিতা খুবই অবাক হয় আর সে তখনই বাড়ির মধ্যে প্রবেশ করে। পাশাপাশি দুটো রুমে এসি চালিয়ে তার পরিবারকে আরাম করে ঘুমাতে দেখে ববিতা বড্ড আশ্চর্য হয়। সে তখনই তার স্বামী এবং শাশুড়ি মাকে ঘুম থেকে ডেকে তোলে। এসব আপনারা কি করছেন? প্রতিবেশীরা বাড়িতে নেই, আপনারা তো দেখছি প্রতিবেশীর বাড়িতে এসে কবজা করেছেন। এটা কি নিজের বাড়ি মনে করেছেন? এরকম ভাবে প্রতিবেশীর বাড়িতে এসি চালিয়ে আপনারা ঘুমাচ্ছেন কেন? আরে দূর, পুরো ঘুমটাই আমাদের নষ্ট করে দিলে। এখন প্রতিবেশীরা কেউ বাড়িতে নেই, হিমাদ্রি আমাকে বাড়ির চাবি দিয়ে গেছে, তাই আমরা এখন যেভাবে ইচ্ছে এই বাড়িটা ব্যবহার করতে পারি। যাও, তুমি বাড়িতে যাও। কিন্তু আপনারা যে এরকম বাড়ির মেন গেট খুলে রেখে বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন, পাড়ার লোকজন যদি দেখে আর হিমাদ্রি মাসিমাকে ফোন করে জানিয়ে দেয় তখন কি হবে? উনি ভরসা করে আপনাকে চাবি দিয়ে গেছেন আর আপনি এভাবে অপব্যবহার করছেন।
আরে তাই তো, আমরা তো এই কথা ভেবে দেখিনি। তুই এক কাজ কর ববিতা, তুমি বাইরে থেকে মেন গেটে তালা দিয়ে বাড়িতে চলে যাও, তাহলে বাড়ির লোকজন ভাববে হিমাদ্রি মাসিবার কেউ বাড়িতে নেই। আমরা যখন তোমাকে ফোন করবো তুমি এসে আবার বাড়ির তালাটা খুলে দেবে, কেমন? কেন, তোমরা এখানে এসিতে আরাম করে ঘুমাবে আর আমি ওখানে বাড়িতে গিয়ে গরমে কষ্ট করব? আমিও একটু তোমাদের সঙ্গে এখানেই ঘুমাবো। না না, সবাই মিলে প্রতিবেশীর বাড়িতে ঘুমালে অসুবিধা হয়ে যাবে, লোকজন জানতে পেরে যাবে। কাউকে একজন তো বাড়িতে থাকতেই হবে। তাছাড়া বাড়ি থেকে যদি কিছু চুরি হয়ে যায় তখন কি হবে? তুমি যাও, ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়ো। শাশুড়ি মায়ের কথা শুনে ববিতার খুবই রাগ হয় আর সে তখনই রাগ করে নিজের বাড়িতে চলে যায়। সে চাইলেও কিছু করতে পারে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা দীপালি দেবী এবং তার দুই ছেলে মেয়ে লম্বা ঘুম দেওয়ার পর উঠে পড়ে। মা, এই এসি ঘর থেকে কিছুতেই যে বেরোতে ইচ্ছে করছে না। বৌদিকে ফোন করে বলো না একটু চা বানিয়ে নিয়ে আসতে, আর সাথে গরম গরম চিকেন পকোড়া। আরে তোর বৌদিকে বেকার বেকার বারবার ফোন করে এখানে ডাকতে হবে না। দেখছিস না তোর বৌদি এখানে এসে কেমন চিৎকার চেঁচামেচি করছে? তুই বরং হিমাদ্রির রান্নাঘরে গিয়ে দেখ, ও রান্নাঘরে নিশ্চয়ই সবকিছুই আছে। ওদের রান্নাঘরে এসিও আছে। এসি চালিয়ে তুই চা পকোড়া বানিয়ে নিয়ে চলে আয়। আরে না না মা, এবার কিন্তু তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। রান্নাঘরে লাইট জ্বললে পাড়া প্রতিবেশী দেখতে পেয়ে যাবে তো। টুম্পা কাকিমা যদি দেখতে আসে বাড়িতে কে আছে, আমি ববিতাকে ফোন করছি, ও চা পকোড়া বানিয়ে দিয়ে যাবে। এই বলে তনয় ববিতাকে তখনই ফোন করে এবং প্রতিবেশীর বাড়িতে চা পকোড়া দিয়ে যাওয়ার অর্ডার করে। ববিতা রেগে গেলেও তার কিছু করার থাকে না। সে নিরুপায় হয়ে চা পকোড়া বানিয়ে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে লুকিয়ে দিয়ে আসে। বৌমা, এই গরমের মধ্যে আমরা আর বাড়িতে যাব না। তুমি আমাদের রাতের খাবারটাও এখানে লুকিয়ে লুকিয়ে দিয়ে যাবে, কেউ যেন কিছু দেখতে না পায়। আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এখানেই ঘুমাবো। এভাবেই দেখতে দেখতে প্রায় 10 দিন কেটে যায়। ববিতার শ্বশুরবাড়ির লোকেরা প্রতিবেশীর বাড়িতে 10 দিন ধরে এসিতে খুব আরাম করে দিনরাত ঘুমায়। এরই মধ্যে হিমাদ্রি দেবী এবং তার পরিবার গ্রাম থেকে শহরের বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেদিন দুপুরে খাওয়া দাওয়া করার পর ববিতার শ্বশুরবাড়ির লোকেদের গরমে আর কিছুতেই ঘুম আসে না, কারণ একটানা 10 দিন ধরে এসি রুমে থাকার পর তাদের এসিতে থাকার অভ্যাস হয়ে যায়। বিশেষ করে দীপালি দেবীর কিছুতেই গরমের মধ্যে নিজের ঘরে থাকতে ইচ্ছা হয় না। আমি কিছুতেই ঘুমাতে পারছি না। একবার গিয়ে দেখি হিমাদ্রির বাড়ির কি অবস্থা। ওরা তো বাড়িতে মাত্র 3 জন থাকে, কিন্তু ওদের 5টা-6টা ঘরেই এসি লাগানো আছে। আমি যদি লুকিয়ে লুকিয়ে একটা ঘরে ঢুকে এসি চালিয়ে শুয়ে পড়ি তাহলে কেউ কিছু জানতেও পারবে না। তবে আমাকে 3 তলার উপরে উঠে যেতে হবে। ওরা তো সবাই দোতলাতেই থাকে। এভাবেই মনে মনে আকাশ পাতাল চিন্তা ভাবনা করার পর দীপালি দেবী চুপি চুপি প্রতিবেশীর বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে দেখে বাড়ির মেন গেট ভেতর থেকে লক করা, যার ফলে দীপালি দেবী পাঁচিল অতিক্রম করে প্রতিবেশীর বাড়ির মধ্যে চলে যায়। সেই সময় হিমাদ্রি দেবী এবং তার ছেলে বৌমা ঘুমিয়ে থাকায় তারা কিছু জানতেও পারে না। সেই সুযোগে দীপালি দেবী চুপি চুপি 3 তলার উপরে উঠে যায় আর 3 তলারই একটা এসি ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করে শুয়ে পড়ে। এভাবেই দীপালি দেবী এবং তার 2 ছেলে মেয়ে যখনই সুযোগ পায় প্রতিবেশীর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে এসি ব্যবহার করতে থাকে। দেখতে দেখতে এভাবে 2-3 দিন কাটার পর আবার হিমাদ্রি দেবী এবং তার পরিবার বেশ কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু এবার যখন তারা নিজেদের বাড়িতে ফিরে আসে তখন নিজেদের বাড়িঘরের অবস্থা দেখে হিমাদ্রি দেবীর বৌমা বৈশাখীর কেমন যেন সন্দেহ হয়। মা, আমি কিন্তু আপনাকে বারবার বলছি, আপনি তো আমার কথা শুনছেন না। আমরা যখন বাড়িতে থাকি না তখন নিশ্চয়ই কেউ আমাদের বাড়িতে এসে থাকে। দেখুন বিছানার চাদরগুলো কেমন নোংরা হয়েছে দেখুন। মনে হচ্ছে বিছানায় বসে কেউ খাওয়া দাওয়া করেছে, তরকারির ঝোল ফেলে রেখেছে। আমি বলছি শুনুন, আমরা এবার যখন গ্রামের বাড়িতে যাব তখন প্রতিবেশীকে চাবি দিয়ে যাওয়ার দরকার নেই। আমার মনে হচ্ছে নিশ্চয়ই প্রতিবেশীরা আমাদের বাড়িতে এসে থাকছে। বৌমার কথা শুনে হিমাদ্রি দেবী পরের বার যখন বাড়ি থেকে যায় তখন আর দীপালি দেবীকে বাড়ির চাবি দিয়ে যায় না। তারা নিজেদের বিড়ালগুলোকেও সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু এতে করে দীপালি দেবী এবং তার পরিবারের কোনোই অসুবিধা হয় না, কারণ তাদের কাছে আগে থেকে নকল চাবি তৈরি করা থাকে। তাই তারা আবার মনের আনন্দে প্রতিবেশীর বাড়ির এসি ব্যবহার করতে থাকে। এভাবে 10-15 দিন কেটে গেলে হিমাদ্রি দেবী ও তার পরিবার আবার নিজেদের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে ইলেকট্রিকের বিল দেখে তারা আকাশ থেকে পড়ে।
কি সাংঘাতিক কাণ্ড! আমরা তো এই মাসে হাতে গুনে হয়তো 10 দিন বাড়িতে ছিলাম। এই 10 দিনের মধ্যে 20,000 টাকা ইলেকট্রিকের বিল কিভাবে আসতে পারে? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আপনাকে বারবার বলেছিলাম আপনি প্রতিবেশীদের বাড়ির চাবি দিয়ে যাবেন না। এমন সময় সেখানে দীপালি দেবীর বৌমা ববিতা এসে বলে, আমি আপনাদের সত্যি কথাটা বলতে চাই। আমার হয়তো এটা বলা উচিত নয়, তবু আমার মনে হয় যেটা অন্যায় সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দরকার। আসলে আপনারা যখন বাড়িতে থাকেন না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আপনাদের বাড়িতে এসে এসি গুলো ব্যবহার করে। সেই জন্যই এই মাসে আপনাদের এত বেশি ইলেকট্রিকের বিল এসেছে। আপনারা কিন্তু দয়া করে বলবেন না যে আমি আপনাদের সত্যি কথা বলে দিয়েছি, তাহলে কিন্তু ওরা আমার সঙ্গে ঝগড়া করবে। ওদের কাছে আপনাদের বাড়ির নকল চাবিও আছে। এমন কথা শুনে হিমাদ্রি দেবী এবং তার পরিবার খুবই রেগে যায়। তাই তারা এবার দীপালি দেবী ও তার ছেলে মেয়েকে শায়েস্তা করবে বলে ঠিক করে। পরের দিন তারা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই সুযোগে দীপালি দেবী বাড়ির তালা খুলে তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিবেশীর বাড়িতে ঢোকে। তারা তিনজনে আলাদা আলাদা 3টে রুমে ঢুকে এসি চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু এমন সময় হিমাদ্রি দেবী এবং তার বৌমা বাড়িতে ফিরে আসে। বৈশাখী চালাকি করে প্রত্যেকটা বেডরুম বাইরে থেকে লক করে দেয়, আর সেই সাথে ইলেকট্রিকের মেইন সুইচ বন্ধ করে দেয়। অনেক তোমরা এসিতে থেকেছো, এবার ইলেকট্রিসিটি ছাড়া একদিনেই ঘরের মধ্যে বন্দি থাকো, তারপর দেখো কেমন মজা লাগে। অন্যদিকে দীপালি দেবী এবং তার ছেলে মেয়ে খুবই বিপদে পড়ে, কারণ তারা কিছুতেই দরজা খুলে বাইরে বেরোতে পারে না। আর ইলেকট্রিসিটি বন্ধ থাকায় তারা এসি পাখা কিছুই ব্যবহারও করতে পারে না। গরমে বদ্ধ ঘরে তাদের তিনজনেরই ভীষণ কষ্ট হয়। প্রায় 10 ঘন্টা তাদের বন্ধ করে রাখার পর বৈশাখী সবকটা ঘরের দরজা খুলে দেয়। কি গো, 1 মাস ধরে লুকিয়ে লুকিয়ে তো আমাদের বাড়ির এসি গুলো ব্যবহার করলে, আজকে ইলেকট্রিসিটি ছাড়া আমাদের ঘরে ঘুমাতে কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এমন কথা শুনে দীপালি দেবী এবং তার ছেলে মেয়ে দুজনেই খুবই লজ্জায় পড়ে। কাকিমা, আপনি আমাদের ক্ষমা করে দেবেন, আমরা সত্যিই ভুল করে ফেলেছি। আমাদের জন্য আপনাদের ইলেকট্রিক বিল অনেক বেশি এসেছে। আমি আপনাদের ইলেকট্রিক বিল শোধ করে দেবো, কিন্তু দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আর আমরা যেরকম করেছি দয়া করে কাউকে বলবেন না, তা না হলে আমাদের মান সম্মান থাকবে না। তুই তো জানিস আমার বাড়িতে এসি নেই। এই গরমে এসি ছাড়া থাকতে কত কষ্ট হয়। সেই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে তোদের বাড়িতে ঢুকে এরকম কাণ্ড করে ফেলেছি, কিন্তু আমরা আর কখনো এরকম করব না। দয়া করে আমাদের ক্ষমা করে দে। আর আমার ছেলেও এবার খুব তাড়াতাড়ি এসি কিনবে বলেছে। শেষ পর্যন্ত হিমাদ্রি দেবী তাদের ক্ষমা করে দেয়, তবে তার বিনিময়ে তাদেরকে প্রতিবেশীর বাড়ির টোটাল ইলেকট্রিক বিলের টাকা শোধ করতে হয়। এভাবেই তারা নিজেদের কৃতকর্মের শাস্তি পেয়ে যায়। তবে 2-1 দিনের মধ্যে তনয় নিজের বাড়ির জন্য একটা এসি কিনে নেয়। এবার তারা নিজেদের বাড়িতে এসি চালিয়ে আরাম করে থাকতে পারে। মোহন, নিখিল, বিপ্লব, রাকেশ এবং প্রতাপ নামে ফাল্গুনী দেবীর 5 ছেলে ছিল। সে তার সবকটা ছেলেদের স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পর তাদের 5 ভাইকে আলাদা আলাদা দেশে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিয়েছিল। তাদের 5 ছেলের মধ্যে মোহন আমেরিকাতে, নিখিল জাপানে, বিপ্লব ইটালিতে, রাকেশ জার্মানিতে আর প্রতাপ নেপালে পড়াশোনা করতে গিয়েছিল। ফাল্গুনী দেবী তার ছেলেদেরকে নিয়ে সবসময় খুব গর্ব করত। এমনই একদিন সে তাদের পাড়ার এক বুড়িমার সঙ্গে বসে বসে গল্প করছিল। তাহলে ফাল্গুনী, তোর ছেলেগুলোর কি খবর? বিদেশে পড়াশোনা করতে গিয়ে বিদেশিদের মতো হয়ে যায়নি তো আবার? না কাকিমা, আপনি কি যে বলেন না, আমার ছেলেরা বিদেশে শিক্ষা লাভ করতে গেছে। বিদেশে থাকলেই কি কেউ বিদেশি হয়ে যায়? আমাদের দেশের সংস্কার সংস্কৃতিকে ওরা কখনোই ভুলবে না, কারণ ওরা আমার ছেলে। হ্যাঁ, পড়াশোনা কবে শেষ হবে ওদের? অনেক বছরই তো হয়ে গেল। ওরা আদৌ বাড়ি ফিরে আসবে, নাকি বিদেশি মেয়েদের বিয়ে করে বিদেশেই থেকে যাবে? আমি এরকম অনেক শুনেছি, যারা বিদেশে যায় তারা আর ফিরে আসতে চায় না। তোর তো 5 ছেলেই বিদেশে থাকে, ওরাও যদি এমন করে? এ কি বলছেন আপনি কাকিমা? আমার ছেলেরা আমার সঙ্গে এমন কোনো দিনই করতে পারবে না। আমি ওদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার জমি জায়গা সম্পত্তি সব ওদের জন্য বিক্রি করেছি। আর কয়েক মাসের মধ্যেই ওদের পড়াশোনা শেষ হয়ে গেলে সবাই বাড়ি ফিরে আসবে। আর যাই হোক, আমার ছেলেরা আমার সঙ্গে অবিচার করতে পারবে না। আচ্ছা ঠিক আছে,
সেটাই তো ভালো। ছেলেদের ছাড়া আর তোর কেই বা আছে বলতো? কিন্তু শুধু পড়াশোনা করলেই তো আর হবে না। 5 ছেলের বিয়ের ব্যাপারে ভেবেছিস কিছু? হ্যাঁ, ওরা দেশে ফিরে এসে চাকরিতে জয়েন করলেই আমি ওদের সবার এক এক করে বিয়ে দিয়ে দেব। ওদের জন্য আমি সুশীল সুন্দর মেয়ে খুঁজবো। হ্যাঁ। ফাল্গুনী দেবী তার ছেলেদের বাড়ি ফিরে আসার জন্য আকুলভাবে অপেক্ষা করছিল। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে। ফাল্গুনী সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার 5 ছেলের পছন্দের খাবার তৈরি করতে শুরু করে দেয়। সে সবার ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়েও রাখে। ব্যাস, আমার সব কাজ কমপ্লিট। এই তো ডোরবেল বাজলো মনে হচ্ছে। তার মানে আমার চাঁদের টুকরো ছেলেগুলো এসে গেছে। যাই, দরজা খুলি। ফাল্গুনী দেবী দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ তার 5 ছেলের সঙ্গে বিদেশি 5টি মেয়ে ছিল, যাদের পোশাক আশাক স্টাইল সব আলাদা আলাদা ছিল। এ আমি কি দেখছি? এরা কারা রে? তোরা বিদেশ থেকে কাদের নিয়ে চলে এলি সঙ্গে করে? মা, আমি সব বুঝিয়ে বলছি। আমার পাশে যে আছে এটা হচ্ছে আমার আমেরিকান বউ অ্যানা। নিখিলের পাশে আছে ওর জাপানি বউ সাকুরা। বিপ্লবের পাশে হলো ওর ইতালিয়ান বউ মার্টিনা। আর রাকেশের পাশে যে আছে সে হলো তোমার জার্মান বৌমা অ্যামেলিয়া। আর আমার পাশে আছে তোমার নেপালি বৌমা বালাপুষ্পিকা। তোরা থাম এবার। সবটাই আমার মাথার উপর দিয়ে গেল। নাকি বিদেশ থেকে মেয়েদের বিয়ে করে আনতে বলেছিলাম? সেটা বল আগে। এক একজন এক এক রকমের দেখতে। আর এদের নাম যা যা বললি আমার একটাও মনে নেই। এদের নাম এত কঠিন, তাহলে এদের সঙ্গে থাকা কত কঠিন ব্যাপার হবে। ফাল্গুনী দেবী এসব বলতে বলতেই মাথা ঘুরে পড়ে যায়। সবাই মিলে তাকে ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে 5 ছেলে তাদের মাকে অনেক অনুরোধ করতে থাকে যেন সে তার 5 বিদেশি বৌমাকে স্বীকার করে নেয়। এদের আমি যদি স্বীকার না করে নিই আর আমার ছেলেরা যদি নিজেদের বৌমাকে নিয়ে বিদেশে চলে যায়, তখন কি হবে? না না, তোরা চিন্তা করিস না বাবা। আমার 5 বিদেশি বৌমাকেই আমার খুব পছন্দ হয়েছে। আমি এদেরকে নিয়ে একসঙ্গেই থাকতে চাই। ফাল্গুনী দেবীর কথা শুনে তার 5 ছেলে ও বৌমা খুব খুশি হয়। থ্যাংক ইউ মাদার-ইন-ল, ইউ আর সো কাইন্ড। ওকাসান, আরে গোটা মাইসো আনাতা ওয়া তোতেমো সিনসেস দেদেদু। আরে জাপানি বৌমা, কি যেন তোমার নামটা? ও হ্যাঁ, পাকোড়া মনে হচ্ছে। আমেরিকান বৌমা থ্যাংক ইউ বলেছে, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি জাপানি ভাষায় বললে আমি কি করে বুঝবো? কি যেন বিড়বিড় করে আনাতা ওয়ানা কুরো তোতেমো কি যেন বললো। মা, ওর নাম সাকুরা, পাকোড়া না। আর সাকুরা তোমাকে থ্যাংক ইউ বললো আর বললো যে তুমি খুব দয়ালু। এনা বৌদি, তুমি তো ভালোই বাংলা বলতে পারো। তুমি বাকিদের ভাষা ট্রান্সফার করে মাকে বাংলায় বলে দেবে। আর এই যে তোমরাও বাংলায় বলার চেষ্টা করবে। বাংলা তো বোঝোই, তাই না? হ্যাঁ একদম, আমার সাথে বাংলায় কথা বলবে। আর এখন যাও তোমরা। আমাদের এখানকার নিয়ম অনুযায়ী তোমাদের 5 বৌমাকে মিষ্টি কিছু খাবার রান্না করতে হবে। যাও, এক এক করে সবাই রান্না করে নিয়ে এসো। ভাবেনে মামা ওরা পারতিয়ামো। এই কি বললো ইতালিয়ান বৌমা? কি বললে? আমি পারবো না, ওরা পারবে? কি যেন বললে? এই মর্টিন, তুমি কি বললে? নো মম, ওর নাম হলো মাছিনা। ও বলল যে ঠিক আছে মা, আমরা এখনই যাচ্ছি। ও আচ্ছা, তাই বলো, ঠিক আছে। মর্টিন, সরি মন্টিন, যাই হোক, অত মনে রাখতে পারবো না। যাও বাবা, যাও। ফাল্গুনের 5 বৌমার মধ্যে শুধুমাত্র অ্যানা, যে কিনা আমেরিকান মেয়ে ছিল, সেই খুব ভালো করে বাংলা বলতে পারত। আর বাকিরা বাংলা বুঝলেও বাংলা ভাষায় তারা চেষ্টা করলেও তেমন কথা বলতে পারত না। কয়েক ঘন্টা পর 5 বিদেশি বৌমা আলাদা আলাদা নিজের দেশের মিষ্টি খাবার তৈরি করে নিয়ে আসে। ওরে বাবা, এসব কি রান্না করেছো তোমরা? এই তোমরা সাপ, আরশোলা, টিকটিকি, বাদুর এগুলো কেউ রান্না করে নিয়ে আসোনি তো? সত্যি বলো। না মা, তুমি ভয় পেও না। এদের আমরা বুঝিয়ে দিয়েছি, এরা আমাদের বাড়িতে ওসব কিছুই রান্না করবে না। ঠিক আছে, কে কি রান্না করেছো নামগুলো বলো দেখি এক এক করে। মা, আমি আপনার জন্য পুডিং বানিয়েছি। পুডিং। পুডিংটা আবার কি? পুদিনা দিয়ে বানিয়েছো নাকি? আচ্ছা, সে আমি মুখে দিলেই বুঝে যাব। এরপর তুমি বলো, জাপানি বউ পাকোড়া বলো। আমার নাম পাকোড়া নট, আই এম সাকুরা। মামা,
আমি বানিয়েছি, পারফেক্ট। খাও মামা, প্লিজ খাও। কি বললে? পারফেক্ট? বুঝলাম, এটা তুমি নিশ্চয়ই পমফ্রেট মাছ দিয়ে বানিয়েছো। এই পাকুড়া, না না চাকুরা, তুমি আমাকে মামা বলে ডাকছো কেন? আমি তোমার শাশুড়ি মা, আমাকে মা বলো। মা, আমার ভাইকে মামা বলে ডাকবে। মা, জাপানিরা মাকে মাম্মা বলে ডাকে। আর এটা পমফ্রেট মাছ দিয়ে বানাইনি মা, এটা একটা জাপানি মিষ্টি জাতীয় খাবার। এটা একটা জাপানি ডেজার্ট। বুঝেছি, আমি তো মজা করছিলাম। এবার তুমি বলো, ইতালিয়ান বৌমা মর্টিন, তুমি বলো। মা, ওর নাম মার্টিনা, মোসামারা মর্টিন নয়, বুঝেছো? আরে যাই হোক, আমি ওর নাম ভুলে যাই, মর্টিন নামটা মনে রেখেছি। এর নামটা তো মশা তাড়ানোর ধূপ মর্টিন মনে হয়। হিয়ার ইজ মাই রেসিপি, মারিটোজো। মারিটোজো? এ আবার কি খাবারের নাম রে বাবা? মনে হচ্ছে যেন বলছে মরতে যাও। থাক বাবা, তোমাদের বাকিদের আর খাবারের নাম বলতে হবে না, আমি এবার খাই। অদ্ভুত সব নাম। কি বাজে খেতে। ছি, আমি কালকে থেকে তোমাদের সবাইকে বাঙালি রান্না শেখাবো। কি তোমরা সবাই শিখবে তো? বলো। হো মামা চিকেন চাহনচু, মালাই মান পড়চা। এই তুমি কি বলছো? কি মালাই মান পড়ছা মানে? ও বুঝলাম, তুমি মালাই বানানো শিখতে চাও, তাই তো? নো মম, ও বলছে যে ও বাঙালি রান্না শিখতে চায়, আর তুমি রান্না শেখালে ওর খুব ভালো লাগবে। ও আচ্ছা, আজকে এত পর্যন্তই থাক। আজ আর তোমরা আমার সঙ্গে কথা বলো না, না হলে আমি আবার মাথা ঘুরে পড়ে যাব। যাও সবাই যাও, ঘরে যাও। এই নেপালি বৌমা, তোমার নামটা কি যেন একবার বলে যাও তো। আমি আজকে সারা রাত ধরে তোমার নামটা মুখস্থ করব। কি যেন বড় পুষ্প নাকি? মা, ওর নাম বালা পুষ্পিকা। আচ্ছা, বালা পুষ্পিকা। ফাল্গুনী দেবী এভাবেই তার নেপালি বৌমার নাম মুখস্থ করতে করতে চলে যায়। পরের দিন থেকে সে তার 5 বিদেশি বৌমাকে ঘরের কাজ এবং রান্না করা শেখাতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। ফাল্গুনী দেবী এখন তার 5 বৌমার নাম মুখস্থ করে ফেলেছিল, আর তাদের সঙ্গে থাকতে থাকতে সে তাদের বিদেশি ভাষার মানেও অল্প অল্প বুঝতে শুরু করেছিল। একদিন ফাল্গুনীর 5 বৌমাকে দেখতে পাড়ার কয়েকটি মহিলা আসে। পাড়ার মহিলারা 5 বিদেশি বৌমাকে দেখে খুব হাসাহাসি করতে থাকে। ফাল্গুনী, তুমি যে কিভাবে এদের সঙ্গে থাকো, এক একজন এক এক রকম। আমার তো মনে হচ্ছে আমি মানুষের চিড়িয়াখানায় চলে এসেছি, যেখানে আলাদা আলাদা সব মানুষ আছে। দেখো, আবার কদিন পর তোমাকে পাগলা গরদে না যেতে হয়। না না, পাগলা গরদে যাবে কেন? কদিন পর ফাল্গুনীর 5 বৌমা বিদেশে পালাবে, কারণ এরা আমাদের দেশে থাকতে পারবে না কোনোদিনও। এরা সবাই আমাদের শত্রু দেশ থেকে এসেছে। এরা ফাল্গুনীর ভালো কখনোই চাইবে না। বুড়িমা, আপনি কি বলছেন? কি শত্রু দেশ বলছেন কেন? হ্যাঁ, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের বিবাদ থাকতেই পারে, কিন্তু তাই বলে এরা আমাদের শত্রু, এটা বলে ভুল। ছাড়ুন এসব, আপনারা বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই মালা, দেখ এই জাপানি বৌমাকে দেখতে কেমন যেন বাদরের মতো লাগছে। হে 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 হে। ওয়াতাসি ওয়া সারু দে ওয়া আরিমাসেন, আনাতা ওয়া সারু দেসু। ইউ আর রাইট সাকুরা। হই না, ওয়া বৃদ্ধ মহিলা হনুমান হো। এই, তোমরা আমাদের অপমান করছো তাই তো? নিজেদের ভাষায় কি সব বলছো? তুমি আমাকে হনুমান বলেছো, এটা আমি বুঝতে পেরেছি। এই, তোমরা শুনেছো না? এই আমাকে হনুমান বলেছে। আমি জানি না বুড়িমা, ওরা তোমাকে হনুমান বলেছে নাকি কি বলেছে, কিন্তু তুমি ওদের বাদর বলেছো। আর ওরা যদি তোমাকে হনুমান বলেও থাকে তাহলে ঠিকই করেছে। আর তোমরা এতক্ষণ ধরে যা যা বলেছো ওরা কিন্তু সব বুঝেছে, কারণ এরা সবাই বাংলা বোঝে। কি বাংলা বোঝে? কি বলছিস কি? এরা তো বিদেশি। হ্যাঁ, এরা বিদেশি ঠিকই, কিন্তু এরা যেমন বাংলা ভাষা বোঝে তেমনি পাশাপাশি আমাদের বাঙালির সংস্কার সংস্কৃতির মর্যাদাও করে। আর তুমি যে বললে না ওরা বিদেশে চলে যাবে, এটা কখনোই হবে না। বিদেশি মানেই যে এরা নির্দয় তা কিন্তু নয়।
এরা 5 জন ঠিক আমাদের দেশের মেয়েদের মতোই আমাকে শ্রদ্ধা করে আর আমাকে ভালোবাসে। হো সাসুমা তিমুলাই মায়া গাচ্ছু সিসুয়াসারেটি এমো ওয়াতাসি মইতোসি ইরুয়ো। এই তোমরা তোমার শাশুড়ি মায়ের সঙ্গে মিলে আমাদের অপমান করছো তাই তো? না, একদম না। ওরা সবাই বলছে যে ওরা আমাকে ভালোবাসে। আমাদের বাড়ি আসতে হলে এরপর থেকে জাপানি, ইতালিয়ান, জার্মানি, নেপালি সব ভাষাগুলো শিখে আসবে, কেমন? না হলে এখানে এসে এদের কাছ থেকে বোকা হয়ে ফিরতে হবে, কারণ এরা আপনাদের ভাষা বুঝে যাবে কিন্তু আপনারা বুঝবেন না। পাড়ার কাকিমারা সবাই রাগ করে সেখান থেকে চলে যায়। কয়েক মাসের মধ্যেই ফাল্গুনির 5 ছেলে এবং 5 বৌমাই ভালো ভালো চাকরি পেয়ে যায়। সবাই মিলে ফাল্গুনি দেবীকে মাথায় তুলে রাখত। বিদেশি বৌমাদের ভালোবাসা পেয়ে ফাল্গুনি খুব খুশি ছিল, কিন্তু পাড়ার লোকজন এখনো তাদের নিয়ে বাজে মন্তব্য করত। কিন্তু ফাল্গুনি দেবী সকলের কুমন্তব্য উপেক্ষা করে তার 5 বৌমাকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।